হবি না আমার? কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল অরুর। মুহূর্তেই ভয়ের চোটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য। কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাতে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? ছটফট করছিস কেন? মারছি তোকে? আদুরি তো করবো। অরু আতঙ্কিত সুরে বলল। আমার ভয় করছে। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাতে লাগানো ক্যানালোটা এক টানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফিনকি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে। অরু সেখানটায় চেপে ধরে বলল, কি করছেন? এটা ডিস্টার্ব করছে। অরু এবার কম্পিত কণ্ঠে বলল। আপনি কি চাইছেন? কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল। তোকে। কৃতিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল অরু। তবু অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনিয়ে বলল, আমার ভয় করে আপনাকে। কৃতিক একটানে অরুকে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল। ভয় কেন? অরু কাঁদো কাঁদো সুরে বলল, আপনি ডার্ক রোম্যান্স জানেন সব সময়। কৃতিক অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেইনটা খুলতে খুলতে বলল, দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম, সো আইল বি জেন্টল বেবি। অরুর মাঝে ডুবে যেতে যেতে কৃতিকের মন বলছে, ঝলসানো রাতে এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোশনাই। মধ্যরাতে আকাশ বাতাস ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় উত্তাল ঝড়ো হাওয়ায় চারিদিকে কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিজটা এখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটো হৃদয়ে এলোপাথারি বইতে থাকা উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব আজ রাতে বোধহয় আর কমবে না। কৃতিকের অবাধ্য আচরণে ইতিমধ্যে ওর বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন। একটি অপার্থিব সকাল, সে শুরুর দিনগুলোর মতোই নিরিবিলি, নিস্তব্ধ, শুনশান পরিবেশ। দীর্ঘ ঝড়ের তাণ্ডব আর ঝুম বর্ষাকে সর্বশেরবা বিদায় জানিয়ে খুব ভোরে সূর্যকিরণ উঁকি দিয়েছে পূব আকাশে। দক্ষিণ জানালার কাঁচ গলিয়ে সেই এক ফালি মিঠে রোদ এসে আছড়ে পড়েছে অত্যাধুনিক ধাঁচের রুমটিতে। অরুর কাছে এই পরিবেশ, এই আবহাওয়া নতুন কিছুই নয়, বরঞ্চ অনেক দিনের অভ্যেস। তবে আজ এই নিস্তব্ধতার সাথে প্রথমবার নতুন করে যা যোগ হয়েছে তা হলো চন্দন কাঠের মন মাতানো সুঘ্রাণ। রুমের আনাচে কানাচেতে মোমো করছে এই চেনা পরিচিত পুরুষালী সুঘ্রাণ। বিছানা, বালিশ, কুশন, কমফোর্টার সব কিছুই বেশ স্নিগ্ধ লাগছে চনমনে এই স্যান্ডেলউড পারফিউম আর মাস্কের সৌরভে। অরুর মনে হচ্ছে গত 15টা দিনের নির্ঘুম রাতের কাছে আজকের এই আরামদায়ক ঘুমটুকু অমৃত সম। আর ও এই অমৃত সম ঘুমটুকু পুরোপুরি আহরণ করতে চায় নির্বিঘ্নে। তাই তো ঘুমের মাঝে অরুর হৃদয়ে গিয়ে ঠেকেছে নিদারুণ এই সুগন্ধ। বারংবার মনে হচ্ছে এতটা আরামের ঘুম কোনো দিন ঘুমায়নি ও। ব্যথাতুর শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সময় ধরে নতুন এই অনুভূতির সাথে পরিচিত হবে বলে ভেলভেটের মতো মসৃণ কুশনের মাঝে মুখ দাবিয়ে মিঠে রোদটুকু পিঠে পিছলে দিয়ে অন্যদিকে ঘুরে শুল অরু। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন ওর রেশমের মতো সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে আছে পুরো বিছানা জুড়ে। সেগুলোকে গোছানোর কোনো রূপ প্রয়াস না চালিয়েই আবারও ঘুমের দেশে পাড়ি জামালো অরু। তবে অরুর এই অমৃত সম আরামদায়ক ঘুম গাঢ় হতে পারল না খুব একটা। তার আগেই কানে ভেসে এলো ইলেকট্রনিক্স মেশিনের ভস ভস আওয়াজ। এহেন আওয়াজে ঘুমের মাঝে বিরক্তিতে চোখ কুঁচকে গেল অরুর। কোথা থেকে এই আওয়াজের উৎসটা তাও ঠাউর করতে খানিকটা চোখ খুলল বটে। ঘুমের রেশ কাটিয়ে আড়মোড়া ভেঙে চোখের পাতা খুলতেই সফেদ রঙের সিলিংয়ের দিকে চোখ গিয়ে ঠেকলো ওর, যা দেখে হুট করে বড্ড অপরিচিত লাগছে ওর। কিন্তু চারিপাশের স্নিগ্ধ সুঘ্রাণটা বড়ই পরিচিত।
অগত্যাই ঘুমের ঘোর কাটিয়ে চারিদিকে চোখ ঘোরালে ও সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যায় ঝড় আর বৃষ্টি স্নাত নির্ঘুম বিগত রাতের কথা। কিছু ঘোর লাগানো মুহূর্ত, আর তারপর জ্যান কৃতিকের অনেকটা কাছে চলে আসা। সব কিছুই সুস্পষ্ট অরুর মস্তিষ্কে এখন। সেসব কথা মাথায় আসতেই তীব্র লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। অরু যখন ঘনিষ্ঠ মুহূর্তের কথাই ভাবছিল, ততক্ষণে ছক্কা লাগার মতো আরও একটা প্রশ্ন এসে মাথায় লাগলো ওর। মনে মনে ভাবলো, তখন তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায়? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে পুনরায় কানে ভেসে এলো সে বিরক্তিকর ভস ভস আওয়াজ। আওয়াজের উৎস খোঁজার জন্য ওর এবার চোখ ঘুরিয়ে চাইলো ওয়াল মিররের দিকে। দেখলো ওর থেকে খানিকটা দূরত্বে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাক ব্রাশ করে চুল শুকাচ্ছে কৃতিক। পরনে তার ট্রাউজার সেট। কৃতিককে দেখার সঙ্গে সঙ্গে অরু তড়িৎ গতিতেই কমফোর্টারের মধ্যে মুখ লুকালো। মুখ ঢাকা দিতে দিতেই নিচু স্বরে বিড়বিড়ালো, নির্লজ্জ নির্দয় লোক। ওদিকে অরুর নরণচরণ টের পেয়ে কৃতিক হাতের কাজ চালাতে চালাতেই ডাকলো, মিসেস অরোরা জায়ান। কৃতিকের এহেন সম্বোধনে কমফোর্টারের মাঝে বসে উষ্ণতায় ছেয়ে গেল অরুর সর্বাঙ্গ। লজ্জার আর রক্তিম হয়ে ঘিরে ধরেছে মুখমণ্ডলের আনাচে কানাচে। সেই সাথে যোগ হয়েছে তলপেটের উড়ন্ত প্রজাপতি। লজ্জায় রাঙা হয়ে অরু যখন ছোট কামড়ে মটকা মেরে পড়েছিল, তখনই পুনরায় ডেকে ওঠে কৃতিক। আয়নার দিকে তাকিয়ে বলে, মিসেস অরোরা জায়ান, এটা আপনার বাপের বাড়ি নয় মিসেস জায়ান, এটা আপনার স্বামীর বাড়ি। তাই 12টা পর্যন্ত ঘুমানোর বদভ্যেস দূর করতে হবে। কজ আপনার হাজবেন্ডকে সকাল সকাল ভার্সিটি যেতে হয়। কৃতিকের এহেন খোঁচা মারা কথায় অরু আর শুয়ে থাকতে পারল না। অগত্যাই মুখ কাচুমাচু করে উঠে বসে পিঠ ঠেকিয়ে দিল খাটের ব্যাক স্ট্যান্ডে। ওর পরনে এখনও কৃতিকের সফেদ রঙা শার্ট। সামনের দিকে শার্টের দুটো বোতাম খোলা। অরু নিজের অপটু হাতে বোতাম দুটো লাগিয়ে একটু একটু চোখে উঁচিয়ে কৃতিককে দেখলো। অতপর মিনমিনিয়ে শুধালো, বাসায় কি করে এলাম? কৃতিক এদিকে না ঘুরেই জবাব দিল, ভূতে নিয়ে এসেছে তোকে। অরু জানে যে কৃতিক মজা করছে, কিন্তু ওর কেন যেন কথা বলতে বেশ অস্বস্তি হচ্ছে। কথা তো দূরে থাক, কৃতিকের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে এই মুহূর্তে। শান্ত সাবলীল চোখ দুটোর দিকে তাকালেই বারংবার মনে পড়ে যাচ্ছে কাল রাতের অশান্ত আর ঘোর লাগানো দৃষ্টিপাতের কথা, যা ওরও উপেক্ষা করতে পারেনি। নিজের অজান্তে আপন করে নিয়েছিল সেই মিষ্টি যন্ত্রণাটুকু। অথচ এখন সেসব কথা মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে অরু। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক বলল, ঘুম না হলে ঘুমাতে পারিস, ডিস্টার্ব করবো না। অরু নাসূচক মাথা নাড়িয়ে মিনমিনিয়ে বলল, আপনার মাথার ব্যান্ডেজ কোথায়? কৃতিক বলল, ফ্রেশ হওয়া ছিল তাই খুলে ফেলেছি। অরু ভ্রুকুচকে বলল, তাই বলে পুরো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে? আপনি এত ছন্ন ছাড়া কেন বলুন তো? অরুর কথায় কৃতিক এবার ঘুরে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, কাল পুরোপুরি স্বামীর অধিকার দিয়েছিস, আর আজই শাসন করে স্টার্ট। কৃতিকের কথা গায়ে না মেখে ওরও ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের শার্টটা ওর হাঁটুতে গিয়ে ঠেকেছে। ওরও সেটাকে টেনে হিঁচড়ে আরো খানিকটা নিচে নামাতে নামাতে বলল, এখানে তো আমার কোনো জামা কাপড় নেই, কি পরবো? কৃতিক বলল, ক্লটেজ ভর্তি জামা কাপড় আছে, যা খুশি পর গিয়ে। ওগুলো তো আপনার, আমি কিভাবে পরবো? কৃতিক এবার ম্যাকবুক নিয়ে ডিভানের উপর বসতে বসতে বলল, আমার যা তাই তোর, এখন থেকে আমার ড্রেসই পরবি তুই, সব তোর। কৃতিকের কথায় ওর দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য লোক, এমন ভাবে বলছে যেন সে ইনারও পরে। পরার দরকার নেই। কৃতিকের রাশভারী আওয়াজ কানে ভাসতেই ওরও হক চকিয়ে বলল, কি? কৃতিক এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে ওরুর দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বলল, আমার সামনে ইনার পরার দরকার নেই, তোকে এসব ছাড়াই সুন্দর লাগে। ওর এহেন কথায় ওরু দ্রুত মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নির্লজ্জ নির্লজ্জ বেহায়া লোক,
মুখে লাগাম নেই কোনো। ওনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? তবে ওয়াশরুমে আর ঢোকা হলো না অরুর। তার আগে ওর চোখ আটকালো পায়ের উপরে। পা দুটো এদিক এদিক ঘুরিয়ে নুপুরচূড়া ভালো মতো পরখ করে অস্ফুটে অরু বলল, অদ্ভুত তো, আমার নুপুরগুলো এমন সোনালি রঙের হয়ে গেল কেন? অরুর কথায় কৃতিক দিবান ছেড়ে উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে দু পকেটে হাত গুজে বলল, আর কবে বড় হবি অরু? তুই বড় হতে হতে যে আমি বুড়ো হয়ে যাব। অরু মাথা তুলে করুণ সুরে বলল। কেন, কি হয়েছে? কৃতিক ঠোঁট কামড়ে বলল, কিছু না, আমার পিচ্ছি বউ শোনা আর রূপার পার্থক্য বোঝে না, তাই বললাম আর কি। অবশ্য দোষটা আমারই। মনে মনে বলল, যখন পড়িয়েছিলাম তখন তুই ঘুমের ঘরে ছিলি, জানার কথাও না। কৃতিকের কথায় মন খারাপ হয়ে গেল অরুর। ও মুখ কালো করে শুধালো, এভাবে কেন বলছেন? কি করেছি আমি? অরুর কথায় কৃতিক বলল, কিছু করিসনি, হেঁটে যেতে পারবি নাকি হেল্প করব? আবার সেই লাগাম ছাড়া কথাবার্তা। কৃতিকের কথায় অরু দ্রুত ওই জায়গা থেকে প্রস্থান করতে করতে দাঁত কিরমিরিয়ে বলে, পারবো পারবো আমি, সরুন তো। দিনের দ্বীপ্রহর চলমান। সকালের মিঠে রোদটুকু মিয়ে গিয়ে কালো মেঘের আড়ালে ঠাঁই নিয়েছে সূর্যি মামা, যার দরুন অত্যাধুনিক হলরুমটা অন্ধকারে ছেয়ে আছে। একটা লম্বা হট শাওয়ার শেষে অন্ধকারের মাঝে পা টিপে টিপে হলরুমে এসেছে অরু। নিজে নেমে সবকিছু না ভেবেই সবার আগে স্ফটিকের সবগুলো আলো জ্বালিয়েছে ও। এবার সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ফিকে হয়ে যাওয়া নিরিবিলি রুমে উপস্থিতি মাত্র দুজনের। অরু পাশ ঘুরে কাউচের দিকে তাকিয়ে দেখলো কৃতিক কাউচে পিঠ থেকে মেঝেতে বসে বসে বাইক রেসিং গেম খেলার প্রস্তুতি নিচ্ছে। অরু কৃতিককে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। অযাচিত মনটা লাফিয়ে উঠে শুধালো। অরু সেই তখন থেকে করুণ চাহনিতে তাকিয়ে আছে দেখে গেমটা পজ করে কানের হেডফোন নামিয়ে কৃতিক বলল, এভাবে ডিস্ট্র্যাক্ট করতে মন চাইলে রুমে চল, আমি একটু মন ভরে দেখি তোকে। কাল রাতে মন ভরেনি। কৃতিকের কথা গায়ে না মেখে অরু কিচেনের দিকে যেতে যেতে বলল। অরু কিচেনের দিকে দু কদম এগিয়ে যেতেই কঠিন সুরে বাদ সাধে কৃতিক। ওকে আর এক পাও বাড়াতে না দিয়ে কৃতিক বলে, খবরদার কিচেনে যাবি না তুই। কৃতিকের কথায় অরু ভ্রু কুঞ্চিত করে পেছনে তাকিয়ে শুধালো। কৃতিক মনিটরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রিজে স্যালাড আর পাস্তা রাখা আছে, গরম করে খেয়ে নে। অরু নাক সিকোয় তুলে বলল। কৃতিক চোয়াল শক্ত করে বলল, আগের কথা ভুলে যা, এখানে তোকে রান্না করার জন্য আনিনি আমি। অরু কিচেন কাউন্টারে হেলান দিয়ে দু হাত বুকে ভাঁজ করে বলল। তাহলে কেন এনেছেন শুনি? অরুর শেষ কথাতে কৃতিক মনিটরের গেমটা পজ করে রিমোট কন্ট্রোলটা কাউচের উপর ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অতঃপর ট্রাউজারের পকেটে হাত গুজে অন্য হাত দিয়ে লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো বাগ ব্রেশ করতে করতে অরুর দিকে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকে আওয়াজে বলল, দুটো রিজন, এক ইচ্ছে মতো আদর করার জন্য, আর দুই আমাকে অভ্যেসে পরিণত করার জন্য। কৃতিকের কথায় অরু খানিকটা ভরকে যায়। অযাচিত লজ্জায় মিয়ে যাওয়া মুখখানা হুট করে আড়াল করে দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে। কৃতিক সেভাবেই দাঁড়িয়ে অরুর আগাগোড়া পরখ করতে থাকে। কৃতিকের ক্লোজেটে কালোর সমাহার, সেখান থেকেই বেছে নিয়ে একটা একটা ব্ল্যাক ওভার সাইজ টি শার্ট আর একটা 3/4 পরেছে অরু। কৃতিকের 3/4 অরুর ফুল প্যান্টে পরিণত হয়েছে। দেখতেও বেশ কিউট লাগছে ওকে। অরুকে ভালো মতো পরখ করে ওর কানের কাছে মুখ নিয়ে কৃতিক হিসিয়ে বলে ওঠে, আমার ড্রেসে তোকে মারাত্মক লাগছে হার্টবিট। এখন থেকে আমার সামনে অন্য কিছু পরার দরকার নেই। অন্য কিছু পরার দরকার নেই মানে? এ আবার কেমন কথা? ওরকে এখন সারা জীবন এসব দানবীয় সাইজের পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য! মানুষ কি বলবে? কথাটা ভেবেই বিরক্ত হলো অরু। বিরক্তিতে চিরবিরিয়ে পেছনে ঘুরে কৃতিককে হালকা ধাক্কা মেরে সরিয়ে কাউচে গিয়ে বসতে বসতে বলল, খিদে পেয়েছে তো আমার, সালাদ খেতে পারবো না, অন্য কিছু ব্যবস্থা করুন। কৃতিক পকেট থেকে ফোন বের করে সেটা স্ক্রল করতে করতে বলল,
আমি রান্না টান্না করতে পারি না, কি খাবি বল, অর্ডার করে দিচ্ছি। অরু এক ঝলক কৃতিককে পরখ করে কিছু একটা ভেবে বলল। বলছি তার আগে এদিকে আসুন। ওর অকস্মাৎ সম্বোধনে কৃতিক ফোন থেকে নজর সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল। সিরিয়াসলি তুই আমাকে কাছে রাখছিস? তাহলে কাল এত কান্নাকাটি করার কি ছিল মানে হরু? আবার সেই ভুলভাল কথা টানছে কৃতিক। এই লোকের মাথায় আর কিছুই নেই নাকি? ভেবে পায় না ওরও। এমনকি ভাবার জন্য খুচরো সময় নষ্টও করে না, বরং উঠে এসে কোনোরূপ কসরত না দেখিয়ে অনেকটা অধিকার নিয়ে নিজের হাত দিয়ে কৃতিকের খড়খড়ে পুরুষালী হাতটা ধরে ওকে টেনে এনে কাউচে বসালো। অরুর কাণ্ডে কৃতিকার বাদ সাধল না, উল্টে কাউচে গা এলিয়ে দিয়ে ওরুকে নিজের কোলে বসিয়ে নরম সুরে শুধালো। এখানে কেন? অরু পেছনে ঘুরে কৃতিকের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে বলল। আপনার এখন হসপিটালে বেডে শুয়ে শুয়ে ফ্রুটস খাওয়া উচিত, তা না করে আমাকে কথা দিয়ে পিষ্ট করছেন। কতটা গভীর ক্ষত হয়েছে একবারও খেয়াল করেছেন? কৃতিক অরুর কথার 2 পয়সা তোয়াক্কা না করে নিজ হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলল। কতবার বলেছি আমাকে তুমি করে বলবি, কথা শুনিস না কেন? অরু কৃতিকের চোখ থেকে অন্য দিকে চোখ সরিয়ে অস্পষ্ট সুরে বলল। পারবো না, আমার লজ্জা লাগে ভীষণ। এখনো লজ্জা? অরু কৃতিককে কিভাবে বোঝাবে? কাল রাতের কথা উঠলেই কান দিয়ে ধোঁয়া বের হয় ওর। ভীষণ লজ্জায় শিহরণ জেগে ওঠে ক্ষুদ্র নারীদেহের রন্ধ্রে রন্ধ্রে। সেই শিহরণে কেঁপে ওঠে অষ্টাদশী হৃদয়, মন, সবকিছু। হৃদয়ের সাথে কম্পিত হয় ধনিকের মতো বাঁকানো নারীর শরীরটাও। পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় অরু। শখের পুরুষের সেই শিহরণ জাগানো প্রথম ছোঁয়াকে পুরোপুরি মাথা থেকে সরিয়ে মনের মাঝে জেগে বসে তার প্রতি এক টুকরো ব্যথাতুর ভালোবাসা। বারবার মনে হতে থাকে, কেন আপনি এত একা জায়ান কৃতিক? আপনার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক নয় কেন? এতগুলো বছর কি করেই বা একা একা বেঁচে আছেন আপনি? আমি কি আপনার জীবনের এই একাকিত্ব আদৌ দূর করতে পারবো নাকি পারবো না? অরু চুপচাপ বসে আছে দেখে কৃতিক আগ বাড়িয়ে শুধালো। কি ভাবছিস? অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে টি টেবিল থেকে ফার্স্ট এইড বক্স হাতড়িয়ে কৃতিকের কোল থেকে নেমে গিয়ে পাশে বসে বলল। অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? কৃতিক কাউচের ব্যাকসিটে গা এলিয়ে দিয়ে বলল। সেদিন তোর মায়ের বাসা থেকে বেরিয়ে বাইকে রাইডিংয়ে গিয়েছিলাম। ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল, তাই না করতে পারিনি। হয়তো মেন্টালি ডিস্ট্র্যাক্ট ছিলাম, তাই নিজের ওপর কন্ট্রোল ছিল না। কৃতিকের কথায় ভয়ের চোটে অরুর শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। কোনো মতে ওর মাথায় সফেদ ব্যান্ডেজের আস্তর লাগাতে লাগাতে অরু বলল। আপনার রাগটাকে ভীষণ ভয় করে আমার। কোনোদিন যদি ওরও কথা শেষ করতে পারলো, আর তার আগেই ওকে টান মেরে নিজের বুকের উপর ফেলে দিয়ে কৃতিক আগের মতো করেই হেসে বলল। নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? অরু ঠোঁট ফুলিয়ে বলল। তাহলে নিজেকে কেন করছেন? আপনি একটুখানি ব্যথা পেলে আমারও তো কষ্ট হয়। অরুর কথায় কৃতিক চোখ বন্ধ করে ভাবতে লাগলো, শেষ কবে, কোথায়, কখনো কি কেউ এভাবে বলেছে? ওর ক্ষত, ওর ব্যথা, এসব নিয়ে চিন্তা করেছে? ওকে একটু আপন করে আগলে ধরেছে? কৃতিকের মনে নেই। তাই বোধহয় ওরই জীবনে প্রথম যে কৃতিককে অদৃশ্য মায়ের বাঁধনে বেঁধেছে। আজ কৃতিকের অশান্ত হৃদয়টা তৃপ্তির ছেকুর তুলে বলছে। এত বছরের অপেক্ষা খুব একটা কষ্টের ছিল না অরু। এখন তো সেসব শুধুই স্মৃতি মাত্র। আমার অরু এখন আমার বুকেই আছে, আর কখনো কেউ এই দূরত্ব বাড়াতে পারবে না। তোর আমার মাঝে যদি কেউ দুঃস্বপ্নেও চলে আসে, তবে তারাও বাকিদের মতোই আমার আসল পৈশাচিক রূপটা স্বচোখে দেখতে পাবে। অর মেবি লাইফটাও দিয়ে দিতে হতে পারে, হু নোস। ইজি চেয়ারে নরম গদিতে বসে বারবার গা দোলাচ্ছেন গভীর চিন্তাগ্রস্ত আজমেরি শেখ। মনে মনে করছেন একের পর এক ছক। তার ছোট মেয়েকে জ্যান কৃতিক নিয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই সুকৌশলী মস্তিষ্কের আজমেরি শেখের।
তার এত কড়া শাসন, এতটা তীক্ষ্ণ বুদ্ধি, এতটা দাম্ভিকতা সব কিছুকে মাটিতে মিশিয়ে দিয়ে গেল তারই সৎ ছেলে, যে সবসময় আজমেরি শেখের সাথে টেক্কা দিতে চলতে পছন্দ করে। কিন্তু আজমেরি নিজেও তো চুপচাপ বসে থাকার মানুষ নয়। কৌশলে কিভাবে চেকমেট দিতে হয় সেটা তারও জানা। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো মান সম্মান। জায়ান্ট কৃতিকের মতো বেয়াদব বেহায়া ছেলে যে সমাজের ধার ধারে না, কোনো কালেই তার দ্বারা সবই সম্ভব। নিজের সৎ বোনকে বিয়ে করাও সম্ভব, কিন্তু আজমেরি শেখের চরিত্র পুরোপুরি কৃতিকের বিপরীত। সে সব কিছুতে সবার আগে সমাজকে প্রাধান্য দেয়, সে মতোই প্রতিটা কাজ করে। ওর জন্যই হয়তো তাদের মাঝে এই দীর্ঘ স্নায়ুর যুদ্ধ। আমেরিকায় তোমাদের রেজিস্ট্রি হয়েছে, বাংলাদেশে তো নয়। এখন আমিও যদি তোমার মতো কৌশলে চালি, তাহলে কি করবে তুমি জায়ান্ট কীর্তিক চৌধুরী? বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কিঞ্চিত করুণ হেসে বিড়বিড়ালেন আজমেরি শেখ।